আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে বারবার মনে করে দিচ্ছেন, আপনি বলেছিলেন ১৬ তারিখ, ১৬ই মার্চ আজকে। এই ১৬ই মার্চের জন্য আমিও অপেক্ষা করছিলাম। এর আগে আমি এখনো কথা বলিনি। এমনি শেখ হাসিনা নিয়ে কোনো কথা বলবো না বলে আমি মনস্থির করে নিয়েছি। কারণ এটা বলে আর নিজের বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আপনারা সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনগুলো চোখে দেখেও হয়তো দেখতে পান না। আমি একটু আপনাদের স্মৃতি উস্কে দিই, যেটা আপনাদের কাগজেই বেরিয়েছিল ১৩ অথবা ১৪ তারিখে, বোধহয় ১৩ তারিখে খলিলুর রহমান একটা ইফতার পার্টি দিয়েছিলেন তার বাড়িতে। প্রণয় বর্মা আমাদের রাষ্ট্রদূত গিয়েছিলেন তার বাড়িতে। সেখানে একটা সোফায় বসে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে একটা হাসাহাসি করে একটা ছবি কিন্তু আপনাদের কাগজে ভাইরাল হয়েছিল। ছবিটা আমার কাছেও এসেছিল। একটা ছবি কিন্তু অনেক কথা বলে দেয়। একটা রাষ্ট্রদূতের, ভারতের মতো বড় রাষ্ট্রের রাষ্ট্রদূতের অনেক তার কাজ থাকে, তার অত সময় নেই যে ওখানে গিয়ে আড্ডা মারবেন। কাজও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে এবং আড্ডাও হয়েছে। ওখানে একটা বার্তা চালাচালি হয়েছে, যেটা হচ্ছে ১৬ তারিখে, যেটা জয়শঙ্করজি যেটা তারিখ বেঁধে দিয়েছিলেন যে ১৬ তারিখের মধ্যে, ১৬ই মার্চের মধ্যে জানাতে হবে ১ নম্বর এবং ২ নম্বর পয়েন্ট, এই দুটোতে, মানে বিএনপি সরকার কি ভাবছে। এবং বিএনপি সরকারের হয়ে সেদিনকেই কিন্তু খলিলুর রহমান সরকারের মনোভাব ব্যক্ত করে এসছেন। এবং সেটা যে কবে, ধীরে ধীরে কিভাবে হবে না হবে সেই সম্পর্কেও কথা হয়েছে। সেটা খুব গোপন ব্যাপার। সেটা যেমন আপনাদের বলা হয়নি, তেমনি আমরা জানতে পারলেও আমাদেরকে বলতে মানা আছে। মনে করবেন না আমি এড়িয়ে যাচ্ছি। এটা হয়তো জামাত বা এনসিপি তারা যাতে না বেশি আরো গন্ডগোল করতে পারে, তার জন্যই এই সাবধানতা অবলম্বন করা। এখন এই যে ১৬ তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওই ১৩ বা ১৪ তারিখেই হয়ে গেছে। সেখানেই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখবেন আপনাদের দেশে সমস্ত ইতিউতি কিন্তু আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ ফিরতে পারে, খুব শীঘ্রই রাজনীতিতে ফিরছে। আপনাদের কাগজেই, আপনাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে। আমি আলোচনা করিনি, কারণ আমি জেনে বুঝেই আলোচনার মধ্যে ঢুকিনি। ওই ছবিটা সম্পর্কেও আমি কোনো রকম ভিডিও আমি করিনি, জেনে শুনে। কারণ আমি জানি যে আপনাদের অনেক হয়তো রাগ রয়েছে আমার উপরে, যে আমার কোনো কথাই মেলে না। আমি যা যা বলে এসেছি স্মরণ করে দিলে পরে আপনারা গতবারে যেমন লিখেছেন, হ্যাঁ আপনি বলেছিলেন মিলেছে, এবারেও বললে পরে আপনারা হয়তো মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, তো উনি তো বলেছিলেন এগুলো। তো এই যে জামাত এবং এনসিপি, তারা যাতে না আরো বাড়াবাড়ি করতে পারে, তার জন্য খুব সাবধানে ভারতবর্ষ এবং বিএনপি এগোচ্ছে। আমি বলেছি বিএনপিকে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। তারেক রহমানকে যেমন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, কারণ ভারত ছাড়া চলবে না, তেমনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, জামাত এবং এনসিপির সঙ্গে, দেশবাসীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে। এখন যদি পুরোপুরি যদি ভারতের দিকে ঝুঁকে পড়েন, তখন আপনাদের দেশের লোকে কিছু লোক আছে, আমি বলছি, আপনাদের বলছি না, আপনাদের দেশের কিছু কিছু লোক আছে যাদেরকে আপনারা জানেন, তারাই মানে ওই ভারতের দালাল বলে আবার তারেক রহমানকে ডেকে দেবেন। ফলে তারেক রহমানকে খুব সাবধানে এগোতে হচ্ছে। আর খলিলুর রহমানের সঙ্গে কিন্তু ডেইলি যোগাযোগ আছে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে। প্রতিটা মুহূর্তের ডেভেলপমেন্ট ওনাকে কিন্তু জানানো হয়। এখন এই যে আপনাদের সামনে ঈদ আছে, এই ঈদে আপনাদের দেশে এখন প্রচন্ড চাল, ডাল, তেল, এখন প্রচন্ড সমস্যা। যেমন জ্বালানি সংকট, তেমনই কিন্তু খাদ্যের সংকট।
আর এই সমস্ত ঈদে আপনারা নিজেরা এখন বাজার টাজার নিজেরাই একটু বেশি করেন, বেশি রকমের খরচা করেন। যে কোনো উৎসবে যেমন আমরাও করি, আমাদের দুর্গোৎসব যেমন একটা বড় উৎসব, তেমনি ঈদ আপনাদের কাছে একটা বড় উৎসব। এই বড় উৎসবে সবাই একটু আনন্দ করতে চায়। তার মধ্যে মানে অন্য কিছু ভাবার বিষয় নেই। যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু নিয়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকে। এখন এই যে আমার ভিউজ কমে গেছে, সবার ভিউজই আমি দেখছি কমে গেছে। কারণ তারা নিজেরা এই আপনার করতে, করতে উপোস করতে, করতে এত ক্লান্ত হয়ে গিয়েছেন যে শেষের দিকে আর তারা টেনে উঠতে পারেন না। তারপরে তো সন্ধ্যেবেলা হলে তাদেরকে পরিবারবর্গ নিয়ে ঈদের বাজার করতে যেতে হচ্ছে। কিন্তু ঈদের বাজার এখন তো আপনার চড়া। একমাত্র আপনাদের এবং পাকিস্তানের, এই বাংলাদেশ এবং পাকিস্তানেই দেখলাম যে ঈদের সময়তে বিভিন্ন উৎসবের সময়তে বাজার হঠাৎ চড়া হয়ে যায়। আপনাদের দেশ থেকে যারা এখন আমাদের এখানে আছেন, যারা ট্রিটমেন্ট বিষয়ে এসেছেন এবং রয়েছেন, তাদেরকে একবার বাজারগুলো ঘুরে দেখতে বলবেন যে আমাদের বাজারে কি দাম আছে। যা ছিল তাই আছে। আপনি যদি বলেন আমি ঈদের মাল কিনতে এসেছি, আপনাদের 10% কি 20% ডিসকাউন্ট দিয়ে দেবেন। আমরা কিন্তু হিন্দু রাষ্ট্র, আর আপনারা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, এরা হচ্ছে মুসলিম রাষ্ট্র। তফাৎ হচ্ছে এইখানে, মানসিকতার তফাৎ। যাই হোক, এখন ভারতের কাছে এখন শুনছি ভারত যে 60 কোটি টাকা যেটা বাজেট অ্যালোকেশন করেছিল, সেই 60 কোটি টাকা সত্যি মিথ্যা আমি জানি না, কারণ এটা আমার শোনা কথা। এই 60 কোটি টাকার পরিবর্তে বাংলাদেশ সরকার ওই চাল, ডাল, তেল, নুন এই সমস্ত নাকি চেয়ে পাঠিয়েছেন। এখন চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। 60 কোটি টাকা যখন বাজেট অ্যালোকেশন করা আছে, সেই বাজেট অ্যালোকেশনের টাকা থেকে দিতে পারেন। কিন্তু সেটা হচ্ছে ভারতের মানে নিজস্ব মতামতের উপর নির্ভর করে। কারণ ওই যে বাজেট অ্যালোকেশনের টাকাটা, ওই টাকাটা কিন্তু বিভিন্ন উন্নয়ন খাতে খরচ করার জন্য ওই টাকাটা, খাদ্যের জন্য নয়। খাদ্যের জন্য করতে গেলে ভারতবর্ষকে করতে হবে কি, অনুদান হিসেবে দিতে হবে, যেটা নিয়ে আমাদের এখানে আলোচনা চলছে। যেহেতু ঈদ একটা বড় উৎসব, তাই ঈদে একটা বড় ধরনের একটা অনুদান হয়তো আপনাদের ওখানে যেতে পারে। এখন সেটা ঠিক হয়নি, আমি বলতে পারবো না যে কবে নাগাদ কি হবে না হবে। তবে এখন শোনা যাচ্ছে যে একটা বড় ধরনের একটা অনুদান, মানে খাদ্যপণ্যের ব্যাপারে একটা ভারতবর্ষ থেকে যেতে পারে। ফলে এই যে যারা আজকে ভারত বিদ্বেষী, যারা যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী, তারা মানে শেখ হাসিনা এবং তার দলকে একদম মাঠেই নামতে দেবে না, এরকম একটা যে স্থির করে রেখে দিয়েছিলেন, সেটা যাতে বেশি গোলমাল না পাকায় তার জন্যই এই গোপনীয়তা। আর একটা জিনিস কিন্তু আমি তখন বলেছিলাম, সেই সময়তে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে এই যে লোকাল যে নির্বাচনগুলো আছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বেনামে হয়তো অংশগ্রহণ করতে পারে। এখন আমি গত দুদিন ধরে আমি লক্ষ্য করছি আপনাদের মিডিয়াতেই আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই সমস্ত জায়গায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। হয়তো মেয়র পজিশনে দাঁড়ালো না, হয়তো এমনি কাউন্সিলের পজিশনে হয়তো দাঁড়ালো, বা উপজেলা জেলার চেয়ারম্যান হিসেবে দাঁড়ালো, এইরকম একটা কিছু হতে পারে। আমি আপনাদের মানে পরিকাঠামো সম্পর্কে আমার ধারণাটা খুব কম আছে। আমাদের পরিকাঠামো সম্পর্কে আপনাদের যেমন পরিষ্কার ধারণা নেই, আপনাদের পরিকাঠামো সম্পর্কেও আমার সেরকম পরিষ্কার কোনো ধারণা নেই। ফলে সব মিলিয়ে একটা যে 16 তারিখের মধ্যে জানানোর ব্যাপারটা ছিল, সেই 16 তারিখের ব্যাপারটা কিন্তু 13 তারিখেই হয়ে গেছে। তাই ওই ছবিটা বেরিয়েছিল। একটা ছবি অনেক কথা বলে, যে পাশাপাশি দুজনে বসে হাসি মশকরা করছে। এখন চায়ের কাপ হাতে হাসি মশকরা ব্যক্তিগত লেভেলে কতটা আলাপচারিতা হতে পারে? দুজনের গলায় গলায় বন্ধু তো নয়, দুজন কূটনীতিক, তারা আলোচনা করছেন, একে অপরের স্বার্থ দেখে মিলিত হয়েছে, স্বার্থটা এক জায়গায় মিলেছে বলেই কিন্তু ওই ছবিটা হয়েছে। স্বতঃস্ফূর্ত একটা ছবি হয়েছে, যেখানে দুজনে অত্যন্ত মানে খোলামেলা ভাবে মানে একে অপরের সঙ্গে কথা বলছে। ওই ছবিটা বেরোনোর পরেতে অনেক কথা হয়েছিল যে কি এমন কথা হলো, কি এমন বইটা হলো,
যে এত খোলামেলা পরিবেশে দুজনে হাসাহাসি করছেন চায়ের কাপ নিয়ে। ব্যাপারটা আর কিছু না, ব্যাপারটা হচ্ছে যে যে 16 তারিখের ব্যাপারটা ছিল, 16 তারিখের ব্যাপারটা 1-2 আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার ওপর থেকে ওই মামলাগুলোকে তুলে নেওয়া। এই মামলা তুলে নেওয়ার সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। আপনার ভেতরে যারা আছে, সরকারের ভেতরে যারা আছে, তাদের কাছে খবর নিন। খবর নিয়ে আমাকে জানাবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। যে মামলা তুলে নেওয়ার ব্যাপারে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ঈদের পরে ওটা কোর্টে প্রেজেন্ট করা হবে। বলটা ঠেলে দেওয়া হয়েছে কোর্টের ঘাড়ে। এবার কোর্ট যখন দেখবে যে একটা অবৈধ সরকার একটা দলকে অবৈধভাবে এই ঘোষণা করে দিয়েছে, নিবন্ধ বাতিল ঘোষণা করে দিয়েছে, কোর্ট নিশ্চিত যে এটা করবে না, কোর্ট এই অর্ডারকে বাতিল করে দেবে। তাহলে না বিএনপির ঘাড়ে পড়লো, না সরকারের ঘাড়ে পড়লো, কোর্টের অর্ডার আমরা মেনে নিচ্ছি। আর আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা ধীরে ধীরে আপনারা দেখতেই পাবেন। এটা শেষ হোক, আপনার ঈদটা শেষ হোক। ঈদটা শেষ হলে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে 16 তারিখে ভারতবর্ষের সঙ্গে যে কথাটা, জয়শঙ্করজির সঙ্গে কথাটা যেটা হয়েছিল, সেই কথাটা কতটা এগিয়েছে বা আদৌ এগোয়নি। আপনারা বারবার আবার মনে করাচ্ছেন, আমারও কিন্তু মনে আছে। আমি অপেক্ষা করছিলাম আজ 16 তারিখের জন্য, যে 16 তারিখের আগে আমি মুখ খুলবো না। আর শেখ হাসিনা নিয়ে আমি আর কোনো কথা আর কোনোদিনও বলবো না। যত গুরুত্বপূর্ণই কথা হোক না কেন, আমি আর বলবো না। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের হত্যা মামলা নিয়ে চলতো মিথ্যার বেসাতি মামলা হতো, যার তার নামে অনেক ক্ষেত্রে আসল বাদীও যায় না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে। এমনকি জীবিত ব্যক্তিও হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখে হয়ে গেছে মামলা, চলেছে দেদারসে অর্থ উপার্জন। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে জুলাই আন্দোলনে মৃত বলে দাবি করে মামলা করে সেই মামলায় বহু নিরীহ লোককে ফাঁসানোর রেকর্ডও আছে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, টাকা না দিলে জেলে যেতে হতো, আর টাকা দিলে বের হয়ে আসা যেত। এসব মামলা বাণিজ্যের অভিযোগ ছিল ইউনূসের নিয়োগকর্তা ছাত্রদের বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ধারাবাহিকভাবে করা মামলাগুলোতে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়লেও অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টারা ছিল নীরব দর্শক। উল্টো তাদের কারো কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ আছে। আওয়ামী লীগকে দমনের জন্য অন্তর্বর্তী সরকার এক পর্যায়ে শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। 2 পর্যায়ে চলা ওই অভিযানে 28,000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছে, কারণ গ্রেপ্তারের ধরনে কোনো সুনির্দিষ্ট অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষকে নির্বিচারে আটকে রাখার সংস্কৃতি অন্তর্বর্তী সরকার আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশে এই রাষ্ট্রীয় দমন পীড়নের সংস্কৃতির পরিবর্তন ঘটবে। বিশেষ করে বিরোধী পক্ষ হিসেবে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন চলেছে সেটি বন্ধ হবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু নিরপরাধ ব্যক্তি ছাড়া পাবে। নির্বাচনে জেতার পর এমন আশ্বাস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছিলেন, বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়েই রয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীদের 1 মাস না যেতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো মামলার উপর সরকার অব্যাহত নির্ভরতার ইঙ্গিত দেয়। এ ধরনের আটকাদেশের ক্ষেত্রে বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে কিভাবে অসত্য মামলা করে রাজনীতিবিদদের হয়রানি করা হতো তার জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা করা হয়েছে।
24শে জুলাই আন্দোলনের পর তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যখন সংবাদ মাধ্যমে খবর বের হলো সেলিনা হায়াৎ আইভী পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন, তখনই একের পর এক মামলা দিয়ে তাকে জেলে পোরা হয়। একটি মামলায় তিনি জামিন পান তো আরেকটি মামলায় তার নাম ঢুকানো হয়। সর্বশেষ খবর হলো 12ই ফেব্রুয়ারি হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলা তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, যেদিন হাইকোর্ট থেকে জামিন পান সেদিনই আরো 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের 18ই নভেম্বর মঞ্জুর হয়। আইনজীবী মোতাহার হোসেন বলেন, এই 5 মামলার এজাহারে আইভীর নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তদন্তের কোনো অগ্রগতি নেই। এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে আরেকটি হত্যা মামলায় সোন আরেস্ট দেখানো হয় 26শে ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার আমলেও সেলিনা হায়াৎ আইভী জামিন পাওয়ার পর নতুন করে মামলায় তাকে সোন অ্যারেস্টের ঘটনা ঘটেছিল। দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের আমলে যেভাবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকারের রাবার স্টাম্পের মতো কাজ করেছিল, সেভাবেই অক্ষরে অক্ষরে হুকুম পালন করে যাচ্ছে তারেক রহমানের আমলেও। বিশ্লেষকরা মনে করেন তখন দেশে ছিল অন্তর্বর্তী সরকার, কারণে অকারণে নাগরিকদের জেলে পোরা হতো। জামিন নিয়েও আদালতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচিত সরকার একই পথ ধরবে কেন? আইনের শাসনে বিশ্বাসী বলে দাবি করা সরকার আপিল বিভাগের আইনি পথে ভরসা না পেয়ে আইভীকে সোন অ্যারেস্ট করে পূর্বসূরি দেখানোর বিতর্কিত পথে কেন হাঁটলো? এর বড় আরেকটি প্রমাণ হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ঘটনাটি। 81 বছর বয়স্ক খায়রুল হকের বয়স বিবেচনা করে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ খায়রুল হককে 4টি মামলায় জামিন দেন। পরে আরো একটি মামলায় জামিন দিলে তার মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না। কিন্তু 12ই মার্চ নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সাবেক এই প্রধান বিচারপতি এপিএম খায়রুল হককে। ওই দিন ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ফলে 5 মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। অথচ পুলিশের পক্ষ থেকে নতুন করে বিচারপতি খায়রুল হককে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে, সেই মামলার মূল এফআইআরে তার নাম ছিল না। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিষয়টি পুরোপুরি মন গড়া অভিযোগ। ডেভিড বার্গম্যান বলছেন, কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা আমলাতান্ত্রিক স্তর থেকে আসারই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হতে পারে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী 23শে ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যে হরিদরে মামলা হয়েছে তাতে নিরীহ বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সে মামলাগুলো যাচাই বাছাই করে দেখার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাবিত প্রশাসনিক কাঠামোয় গ্রেপ্তারকৃত হাই প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া নেওয়া হয় না। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যুক্ত পুলিশ কর্মকর্তারা সাধারণত নির্বাহী বিভাগের ইশারা বা সরাসরি নির্দেশনায় কাজ করেন। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কি বলবেন? তিনি নিজেও এক সময় বেআইনি আটক ও গুমের শিকার হয়েছেন। তাহলে কি এখন তার অধীনেও এমন বেআইনি আটক হতে দিবেন? বিএনপি সরকার যদি সত্যি আইনের শাসনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তাই দেয়। বিএনপি ক্ষমতা আসার পর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের একটি চিঠি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। আইভীর সর্বশেষ জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে যেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছিলেন, সেদিনই তার অধস্তনদের উদ্দেশ্যে লেখা রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিত করেন এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নির্দেশনা জারি করেন। তবে ওই ডিআইজি চিঠির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য আওয়ামী লীগ নয় এমন দাবি করেন সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সেই দাবি যে সত্যি নয়
তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। শুধু সেলিনা হায়াৎ আইভী নন, জাতীয়ভাবে ন্যূনতম পরিচিত কোনো আওয়ামী লীগ নেতাই এখনো পর্যন্ত জামিন পাননি। তাদের মধ্যে বহুজন আছেন যারা আইভীর মতোই বিনা বিচারে মাসের পর মাস কারাগারে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোর অনেক নেতাকে একই ভাগ্যবরণ করতে হচ্ছে। এমনকি কোনো দল না করে আওয়ামী লীগকে সমর্থনের জন্য অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীকে ঢালাও হত্যা মামলার শিকার হয়ে ১.৫ বছর ধরে জেলে আছেন। তাদের অনেকে জামিন আবেদনের শুনানির সুযোগও পাচ্ছেন না। ইতিমধ্যে জামিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারা হেফাজতেই প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারি মাসেই হেফাজতে থাকা অবস্থায় মোট ১৩ জন বন্দীর মৃত্যু হয়েছে, যেখানে ৫ হাজতই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF গত ১ মার্চ এ তথ্য দিয়েছে। দর্শক, দেশ জুড়ে এখন পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের নতুন আতঙ্কের নাম সোনারেস্ট। ২৮ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সমর্থন করা এলাকায় অবস্থান করে থানা পুলিশের হাতে গ্রেপ্তারের শিকার হয়েছেন তারা। থানায় রেকর্ড হয় একাধিক মামলাকে পুঁজি করে পুলিশ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। রিপোর্টটিতে ভুক্তভোগী কার কার কাছ থেকে কত টাকা পুলিশ হাতিয়ে নিয়েছে সেটির খতিয়ানও তুলে ধরা হয়েছে। যারা টাকা দিচ্ছেন তারা অবশ্য মামলা থাকা সত্ত্বেও ঘুরে বেড়াতে পারছেন। পুলিশ আবার অনেক ক্ষেত্রে PW বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করছেন। এই প্রোডাকশন ওয়ারেন্ট হলো আদালত কর্তৃক জারি করা একটি নির্দেশ, যার মাধ্যমে জেল হাজতে থাকা কোনো আসামিকে অন্য একটি মামলায় বা শুনানির জন্য আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা থেকে ভিন্ন, কারণ আসামি ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকেন। জানা গেছে, জুলাই বিপ্লবের মামলায় জামিন পাওয়া ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় থেকে অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্তি করে আদালতে আবেদন করতে পাঠানো হয়। ফলে জামিন পেলেও পরের দিন নতুন মামলার আসামি করা হচ্ছে। কোনোদিন খিলগাঁও থানার, আবার পরের দিন মিরপুর থানার